ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নুপুর আক্তার, এনএল অপয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব এভিডেন্স অ্যাক্টের যে 32 ও 33 ধারায় যে সকল ক্ষেত্রে সাক্ষীরূপে আদালতে আহ্বান করা যায় না, তাদের দেওয়া বিবৃতি যখন প্রাসঙ্গিক হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। 1872 সালের সাক্ষ্য আইনে 32 ও 33 সেকশনে আলোচনা করা হয়েছে। সেকশন 32-তে বলা হয়েছে যে সকল সাক্ষীকে আদালতে উপস্থিত করা সম্ভব নয় তাদের দেওয়া যে বিবৃতি কখন প্রাসঙ্গিক হবে সে বিষয় সম্পর্কে, এবং কয় ধরনের ব্যক্তি যে আদালতে উপস্থিত না হলেও যদি তাদের বিবৃতি প্রাসঙ্গিক হয়। 4 ধরনের ব্যক্তি। কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা জন এবং ক্ষেত্র এই দুটি বিষয়কে বেশি আমরা খেয়াল রাখবো। যখন জন বলবে তখন হলো 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে, যখন ক্ষেত্র বলবে তখন 8টি ক্ষেত্রর কথা। ক্ষেত্র এবং জন এই দুইটার জন্য আমরা ঘুরিয়ে না ফেলি। আগে জন হলো 4 জন, 4-এর যদি আমরা ডাবল করি সেক্ষেত্রে 8 জন। এখন এই 4 জন ব্যক্তি কারা? যে মৃত ব্যক্তি, 2 হলো নিখোঁজ ব্যক্তি, 3 হলো অসুস্থ ব্যক্তি, 4 হলো আদালতে হাজির হতে সময় ও ব্যয় সাপেক্ষ ব্যক্তি। এরা যদি আদালতে উপস্থিত হতে না পারে তাদের দেওয়া বিবৃতি আদালতে সাক্ষ্যরূপে প্রাসঙ্গিক হবে। এখন এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা জেনে রাখি, যেটা প্রিভিয়াস ইয়ারে এমসিকিউ কোশ্চেন এসে থাকে, যে মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন কত ধারায় এর ডেফিনেশন দেওয়া হয়েছে। 32 সাবসেকশনের অনে উল্লেখ করা হয়েছে যে মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে। কি কোনো মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার অবস্থা, কারণ কি কারণে মৃত্যু ঘটলো সে বিষয় সম্পর্কে যদি কোনো বক্তব্য দিয়ে থাকে তখন তাকে বলা হয় মৃত্যুকালীন ঘোষণা। এখন মৃত্যুকালীন ঘোষণা কিভাবে দেওয়া যায়, কার নিকট দেওয়া যায়? যে কোনো ব্যক্তির নিকট লিখিতভাবে, ইশারা, ইঙ্গিতে, যে কোনোভাবে মৃত্যুকালীন ঘোষণা দেওয়া যায়। এখন মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি যদি বেঁচে যায় সেক্ষেত্রে তার সাক্ষ্যগত কি মূল্য হারাবে? সাক্ষ্যগত মূল্য হারাবে, তবে সেটি 1872 সালের সাক্ষ্য আইনে 157 ধারা অনুযায়ী করবোরেটিভ এভিডেন্স বা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। এক্ষেত্রে কোন ব্যক্তির নিকট এই যে মৃত্যুকালীন ঘোষণা দেওয়া যায়? যে কোনো ব্যক্তির নিকট। পুলিশের নিকট কি মৃত্যুকালীন ঘোষণা দেওয়া যায়? হ্যাঁ, পুলিশের নিকটও দেওয়া যায়। এখন কেবলমাত্র বা শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে ভিত্তি করে একজন আসামিকে কি মৃত্যুদণ্ড দেওয়া যায়? এক্ষেত্রে শুধুমাত্র যে মৃত্যুকালীন ঘোষণার উপরে ভিত্তি করে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, তবে এই মৃত্যুকালীন ঘোষণা যদি সঠিক হয়, সত্য হয়, সমর্থিত সাক্ষ্যর উপরে ভিত্তি করে ওই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। মৃত্যুকালীন ঘোষণার অন্যতম উপাদান হলো এই মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারীকে অবশ্যই মারা যেতে হবে। এটার অন্যতম শর্ত যে মৃত্যুকালীন ঘোষণার। এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে মৃত্যুকালীন ঘোষণা, কোন ক্ষেত্রে হবে না? আমরা এই ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে বিভিন্ন মডেল টেস্টে পেয়ে থাকি যে মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে সম্পত্তি দানের একটা আমরা পয়েন্ট পেয়ে থাকি। সেক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণা কি হবে না? প্রযোজ্য হবে না। তাই মৃত্যুর কারণ বিষয়ে, বিবাহের বিষয়ে, পিতৃত্বের দাবির বিষয়ে যদি কেউ ঘোষণা দিয়ে থাকে মৃত্যুর পূর্বে, সেগুলো মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তারপরে আমরা 33 ধারা যেটা পেয়ে থাকি, যে 33 ধারায় আমরা এটা মনে রাখবো যে 32 ধারায় হলো 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে, আর 33 ধারায় একজন ব্যক্তি আমরা বাড়িয়ে পড়লে 5 জন ব্যক্তির দেওয়া বক্তব্য কি হবে? প্রাসঙ্গিক হবে। কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতি পরবর্তী মামলায় কখন সাক্ষ্যরূপে প্রাসঙ্গিক হবে এবং কয় ধরনের ব্যক্তির দেওয়া সাক্ষ্য প্রাসঙ্গিক হবে পরবর্তী মামলায়। ইতিপূর্বে একটা মামলায় সাক্ষ্য দিয়ে গেছে, পরবর্তীতে একটা মামলা হলো ওই বিষয় নিয়ে, সেক্ষেত্রে কি হলো যে তারা 5 ধরনের ব্যক্তি তাদের অ্যাবসেন্সে ও বা আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়, সেটা প্রাসঙ্গিক হবে। আমরা 4টা ইতিপূর্বে 32 ধারায় পেয়েছি, মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আদালতে হাজির হওয়ার সময় সাপেক্ষ ব্যক্তি। তারপর একটা সর্বশেষ, যে আদালতে উপস্থিত হতে যদি বাধা দেওয়া হয়েছে এমন ব্যক্তি। সেক্ষেত্রে আমাদের 33 ধারায় 3টি কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। এই 3টি কন্ডিশন যখন ফুলফিল হবে তখন 33 ধারা প্রযোজ্য হবে।
এক্ষেত্রে হবে না যে পূর্ববর্তী মামলাটি এবং বর্তমান মামলার যে পক্ষগণ একই পক্ষগণের মধ্যে ছিল মামলাটি এবং পূর্ববর্তী মামলার সাক্ষীকে জেরা করার জন্য কি অধিকার স্বরূপে ছিল এবং মামলার বিচার্য বিষয় একই। তিনটি শর্ত কি, পক্ষগণ একই হবে, পূর্ববর্তী মামলার যে পক্ষগণ ছিল এবং পরবর্তী মামলার যে পক্ষগণ একই হতে হবে এবং মামলার বিচার্য বিষয় একই হতে হবে। আরেকটা হলো কি, পূর্ববর্তী মামলার সাক্ষীকে জেরা করার জন্য কি অধিকার, বিরুদ্ধ পক্ষের অধিকার ছিল। এই তিনটি কন্ডিশন যখন ফুলফিল হবে তখনই 33 ধারা প্রযোজ্য হবে এই 5 ধরনের ব্যক্তির ক্ষেত্রে। আশা করি সকলেই 32 এবং 33 ধারা বুঝতে পেরেছেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।